রোমান ইতিহাসে এমন কিছু নাম আছে যেগুলো শুনলেই আতঙ্ক, রহস্য আর বিতর্ক একসাথে মাথায় আসে। সেই নামগুলোর মধ্যে নেরো ক্লডিয়াস সিজার অগাস্টাস জার্ম্যানিকাস অন্যতম। প্রায় 2000 বছর পরেও নেরোকে নিয়ে আলোচনা থামে না। সিনেমা, উপন্যাস, ধর্মীয় গ্রন্থ এবং জনপ্রিয় ইতিহাসে তাকে প্রায়ই তুলে ধরা হয় এক উন্মাদ, নিষ্ঠুর ও বিকৃত শাসক হিসেবে। কিন্তু ইতিহাস কি সত্যিই এত সহজ? নেরোর সময়কার বেশিরভাগ ইতিহাস লিখেছেন তার রাজনৈতিক শত্রুরা, রোমান সেনেটররা এবং পরবর্তীতে খ্রিস্টান লেখকরা। তারা কি নিরপেক্ষ ছিলেন, নাকি ক্ষমতার লড়াইয়ে পরাজিত হয়ে কলমকে অস্ত্র বানিয়েছিলেন? এই ডকুমেন্টারি ভিডিওতে আমরা নেরোকে আবেগ, গুজব বা সিনেমার চোখে নয়, বরং সমসাময়িক ইতিহাসবিদ ট্যাসিটাস, সুয়েটোনিয়াস ও ক্যাসিয়াস ডিওর লেখা এবং আধুনিক গবেষণার আলোকে বিচার করব। আমরা দেখব নেরো কিভাবে একজন সম্ভাবনাময় তরুণ শাসক থেকে ইতিহাসের সবচেয়ে বিতর্কিত সম্রাটে পরিণত হয়েছিলেন। নেরোর জন্ম ও শৈশব। নেরোর জন্ম খ্রিস্টাব্দ 37 সালে রোমান সাম্রাজ্যের এক অস্থির সময়ে। তার জন্মনাম ছিল লুসিয়াস ডোমিটিয়াস আহেনোবার্বাস। জন্মের পর থেকেই তার জীবন ছিল অনিশ্চয়তা ও ষড়যন্ত্রে ঘেরা। তার বাবা গনিয়াস ডোমিটিয়াস আহেনোবার্বাস ছিলেন রোমান অভিজাত হলেও নিষ্ঠুর ও অহংকারী মানুষ হিসেবে পরিচিত। অনেক ঐতিহাসিক লেখেন তিনি নিজ সন্তান সম্পর্কেও নির্মম মন্তব্য করেছিলেন। মাত্র 3 বছর বয়সে নেরো তার বাবাকে হারান। এই ঘটনা তার মানসিক গঠনে গভীর প্রভাব ফেলে। রোমান সমাজে পিতৃহীন শিশু মানেই ছিল রাজনৈতিকভাবে দুর্বল। তার মা অ্যাগ্রিপিনা দ্য ইয়াঙ্গার ছিলেন সম্পূর্ণ বিপরীত চরিত্র, অত্যন্ত বুদ্ধিমান, দৃঢ় ও ক্ষমতালোভী। তিনি সিদ্ধান্ত নেন যেভাবেই হোক ছেলেকে রোমের ক্ষমতার কেন্দ্রে পৌঁছে দেবেন। শৈশবে নেরোকে রাজদরবারের ভেতরে বাইরে পাঠানো হয়, কখনো আত্মগোপনে, কখনো প্রভাবশালী আত্মীয়দের কাছে। এই অনিরাপদ শৈশব তাকে ভেতরে ভেতরে সন্দেহপ্রবণ ও আবেগপ্রবণ করে তোলে। অনেক মনোবিজ্ঞানী মনে করেন এখান থেকেই নেরোর ভবিষ্যৎ মানসিক দ্বন্দ্বের বীজ রোপিত হয়। আগ্রিপ্পিনার উচ্চাকাঙ্ক্ষা। রোমান ইতিহাসে আগ্রিপ্পিনা দ্য ইয়াঙ্গারের মতো উচ্চাকাঙ্ক্ষী নারী খুব কমই দেখা যায়। তিনি শুধু সম্রাটের স্ত্রী হতে চাননি, তিনি চেয়েছিলেন ক্ষমতার পূর্ণ নিয়ন্ত্রণ। সম্রাট ক্লডিয়াসকে বিয়ে করার পর তিনি ধীরে ধীরে দরবারের সব সিদ্ধান্তে হস্তক্ষেপ শুরু করেন। তিনি কৌশলে ক্লডিয়াসকে রাজি করান নেরোকে দত্তক নিতে। এর ফলে নেরো হয়ে ওঠেন সিংহাসনের বৈধ উত্তরাধিকারী। খ্রিস্টাব্দ 54 সালে ক্লডিয়াসের আকস্মিক মৃত্যু ঘটে। অনেক প্রাচীন ঐতিহাসিক সন্দেহ করেন বিষ প্রয়োগের মাধ্যমে আগ্রিপ্পিনা এই হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন। যদিও নিশ্চিত প্রমাণ নেই, তবু ঘটনা প্রবাহ সন্দেহকে উস্কে দেয়। মাত্র 16 বছর বয়সে নেরো সম্রাট হন, কিন্তু প্রকৃত ক্ষমতা তখনও ছিল তার মায়ের হাতে। রাজদরবারে নেরোর নাম ব্যবহার করে আগ্রিপ্পিনা শাসন চালাতে থাকেন, যা ভবিষ্যতে মা ছেলের সংঘাতের পথ তৈরি করে। শাসনের প্রথম বছর। নেরোর শাসনের প্রথম 5 বছরকে অনেক ইতিহাসবিদ সোনালী যুগ বলেন। এই সময়ে তার শিক্ষক দার্শনিক সেনেকা ও প্রেটোরিয়ান গার্ডের প্রধান বুরাস রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই সময় কর হ্রাস করা হয়, বিচার ব্যবস্থায় সংস্কার আনা হয় এবং সেনেটের সঙ্গে সমঝোতার চেষ্টা করা হয়। সাধারণ জনগণ নেরোকে উদার ও মানবিক শাসক হিসেবে দেখতে শুরু করে। এমনকি সেনেটাররাও শুরুতে তাকে সমর্থন করেছিল। কিন্তু এই স্থিতিশীলতা বেশি দিন টেকেনি। নেরো ধীরে ধীরে নিজের ক্ষমতা নিজে প্রয়োগ করতে চান এবং এখান থেকেই দ্বন্দ্বের সূত্রপাত। মাতৃহত্যা। নেরো ও আগ্রিপ্পিনার সম্পর্ক একসময় সহনীয় সীমা ছাড়িয়ে যায়। আগ্রিপ্পিনা নেরোর ব্যক্তিগত জীবন ও রাজনৈতিক সিদ্ধান্তে নিয়ন্ত্রণ বজায় রাখতে চান। খ্রিস্টাব্দ 59 সালে নেরো চরম সিদ্ধান্ত নেন। নানা ব্যর্থ ষড়যন্ত্রের পর তিনি সরাসরি তার মাকে হত্যা করান। এই ঘটনা রোমান সমাজকে স্তব্ধ করে দেয়। এই হত্যাকাণ্ড নেরোর মানসিক অবস্থায় গভীর প্রভাব ফেলে। এরপর থেকে তিনি আরও সন্দেহপ্রবণ ও নিষ্ঠুর হয়ে ওঠেন। শিল্পী নেরো। নেরো নিজেকে সম্রাটের চেয়ে বেশি একজন শিল্পী ভাবতেন। তিনি গান, কবিতা ও অভিনয়ে গভীর আগ্রহী ছিলেন।
রোমান অভিজাত সমাজে এটিকে অসম্মানজনক মনে করা হতো। নেরো বাধ্য করতেন সেনেটারদের তার পরিবেশনা দেখতে। কেউ মাঝপথে বেরিয়ে গেলে শাস্তি পেত। এই আচরণই তাকে পাগল হিসেবে চিহ্নিত করতে সাহায্য করে। খ্রিস্টাব্দ ৬৪ সালের জুলাই মাস। রোম শহর তখন ছিল কাঠ, সংকীর্ণ রাস্তা ও ঘনবসতিতে ভরা এক বিপজ্জনক মহানগর। এই সময়েই শুরু হয় ইতিহাসের অন্যতম ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুন প্রথমে সার্কাস ম্যাক্সিমাসের আশপাশে ছড়িয়ে পড়ে এবং কয়েকদিনের মধ্যেই রোমের প্রায় ২/৩ এলাকা ধ্বংস হয়ে যায়। হাজার হাজার মানুষ গৃহহীন হয়, অসংখ্য প্রাণহানি ঘটে। জনপ্রিয় কিংবদন্তি বলে এই সময় নেরো নাকি প্রাসাদে বসে বীণা বাজাচ্ছিলেন এবং আগুন দেখছিলেন। কিন্তু সমসাময়িক ইতিহাসবিদ ট্যাসিটাস নিজেই লিখেছেন এই ঘটনার কোনো প্রত্যক্ষ প্রমাণ নেই, বরং নেরো তখন রোমের বাইরে ছিলেন এবং খবর পেয়ে দ্রুত শহরে ফিরে আসেন। তিনি নিজের প্রাসাদ গৃহহীনদের জন্য খুলে দেন, খাদ্য সরবরাহ করেন এবং পুনর্গঠনের পরিকল্পনা গ্রহণ করেন। তবে রাজনৈতিক বাস্তবতা ভিন্ন ছিল। আগুনের পর নেরো যখন নতুন নগর পরিকল্পনার অধীনে প্রশস্ত রাস্তা ও পাথরের ভবন নির্মাণ শুরু করেন এবং নিজের জন্য বিশাল ডোমাস অরেয়া বা সোনালী প্রাসাদ গড়ে তোলেন, তখন গুজব আরও শক্ত হয় সম্রাট ইচ্ছাকৃতভাবে শহর পুড়িয়েছেন। সত্য মিথ্যর এই দ্বন্দ্ব নেরোর ভাবমূর্তিকে স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত করে। খ্রিস্টান নির্যাতন। রোমের আগুনের পর জনগণের ক্ষোভ দ্রুতই সম্রাটের দিকে ঘুরে যায়। এই পরিস্থিতিতে নেরোর জন্য একজন দোষী খুঁজে বের করা রাজনৈতিকভাবে জরুরি হয়ে ওঠে। সেই দোষ চাপানো হয় তৎকালীন এক ক্ষুদ্র ও বিতর্কিত ধর্মীয় গোষ্ঠী খ্রিস্টানদের ওপর। খ্রিস্টানরা তখন রোমান দেবতাদের পূজা করত না, সম্রাটকে ঈশ্বর মানত না এবং গোপনে উপাসনা করত। ফলে তারা আগে থেকেই সন্দেহের চোখে দেখা হতো। নেরোর নির্দেশে বহু খ্রিস্টানকে গ্রেফতার করা হয়। ইতিহাসবিদদের মতে তাদেরকে ক্রুশবিদ্ধ করা হয়, বন্য পশুর সামনে ছেড়ে দেওয়া হয়, এমনকি জীবন্ত জ্বালিয়ে আলোর উৎস বানানো হয়। এই নিষ্ঠুর দমনপীড়ন খ্রিস্টান ইতিহাসে নেরোকে চিরকালের জন্য এক দানবের রূপ দেয়। পরবর্তী শতাব্দীগুলিতে খ্রিস্টান লেখকরাই ইতিহাস রচনা করেন, আর সেই ইতিহাসে নেরো হয়ে ওঠেন প্রায় শয়তানের প্রতীক। পতন ও আত্মহত্যা। রোমের আগুন ও পরবর্তী ঘটনাগুলোর পর নেরোর রাজনৈতিক ভিত্তি দ্রুত দুর্বল হতে থাকে। সেনেট তার বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে ওঠে, অভিজাত শ্রেণী তাকে ঘৃণা করতে শুরু করে এবং প্রদেশগুলোতে বিদ্রোহ দেখা দেয়। একই সঙ্গে রাজকোষ শূন্য হতে থাকে। শিল্প, পুনর্গঠন ও বিলাসিতার খরচ সামলাতে গিয়ে কর বাড়ানো হয়, যা সাধারণ মানুষকেও ক্ষুব্ধ করে তোলে। খ্রিস্টাব্দ ৬৮ সালে স্পেন ও গলে বিদ্রোহ শুরু হয়। প্রেটোরিয়ান গার্ডও শেষ পর্যন্ত নেরোর সমর্থন প্রত্যাহার করে নেয়। সেনেট তাকে রাষ্ট্রশত্রু ঘোষণা করে। একসময়ের সর্বশক্তিমান সম্রাট তখন আশ্রয়হীন পলাতক। অবশেষে নেরো আত্মহত্যার সিদ্ধান্ত নেন। মৃত্যুর আগে তিনি নাকি বলেছিলেন, কোয়ালিস আর্টিফেক্স পেরেও, অর্থাৎ কি অসাধারণ শিল্পী না আমার মধ্যে মারা গেল। এই বাক্যটি নেরোর চরিত্রের গভীর দ্বন্দ্বকে প্রকাশ করে। নেরো কি সত্যিই পাগল ছিলেন? নেরো সম্পর্কে আমাদের অধিকাংশ ধারণা এসেছে ট্যাসিটাস, সুয়েটোনিয়াস ও ক্যাসিয়াস ডিওরের মতো লেখকদের কাছ থেকে, যারা প্রত্যেকেই সেনেটপন্থী ছিলেন। আবার খ্রিস্টান লেখকরা নেরোকে ধর্মীয় নিপীড়নের প্রতীক বানিয়েছেন। ফলে প্রশ্ন ওঠে, এই ইতিহাস কতটা নিরপেক্ষ? আধুনিক ইতিহাসবিদরা বলেন নেরো ছিলেন স্বৈরাচারী ও নির্মম, কিন্তু তাকে মানসিকভাবে সম্পূর্ণ উন্মাদ বলা ঠিক নয়। তিনি শিল্পপ্রেমী ছিলেন, যা রোমান অভিজাতদের চোখে অগ্রহণযোগ্য ছিল। তিনি সেনেটের ক্ষমতা কমাতে চেয়েছিলেন, যার ফলেই রাজনৈতিক প্রতিশোধমূলক ইতিহাস রচিত হয়েছে। অতএব নেরোকে বুঝতে হলে তাকে শুধু পাগল সম্রাট হিসেবে নয়, বরং তার সময়, শত্রু ও রাজনৈতিক বাস্তবতার আলোকে বিচার করতে হবে। উপসংহার: ইতিহাসের আয়নায় নেরো। নেরো ছিলেন এক জটিল চরিত্র, শিল্পী, শাসক ও মানুষ। তাকে শুধু পাগল বলা ইতিহাসের প্রতি অবিচার। আপনার যদি এই ডকুমেন্টারি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আপনার মতে নেরো কি সত্যিই পাগল ছিলেন নাকি ইতিহাসই তাকে পাগল বানিয়েছে। আর এমনই আরও হারিয়ে যাওয়া, বিকৃত ও গোপন ইতিহাস জানতে আমাদের সাথেই থাকুন। ইতিহাস শুধু অতীত নয়, ইতিহাসই আমাদের পরিচয়।